পুরো মধ্যপ্রাচ্য যেভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে এবং সেটার ইম্প্যাক্ট যেভাবে আমাদের উপর পড়ছে, একটা বিরাট সমবাজার আমরা ঝুঁকির মধ্যে আছি, নিরাপত্তাজনিত ঝুঁকিতে আছি। যুদ্ধ বিপন্ন অবস্থার মধ্যে আছে, যুদ্ধ আক্রান্ত অবস্থার মধ্যে আছে, তাদের সকলকেই, সমস্ত এমবেসিকে এবং আমাদের যে লেবার উইং আছে সেগুলোকে আমরা সম্পৃক্ত করেছি তাদেরকে, যাতে করে আমরা তাৎক্ষণিকভাবে সবগুলো খবর পাই যে কোথায় কি ঘটছে। আপনি বিশ্বাস করেন যে আমরা তাৎক্ষণিকভাবে কোথায় আহত হচ্ছে একজন আমরা সঙ্গে সঙ্গে জেনে ফেলছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রবাসীদের সঙ্গে যোগাযোগটা কেমন হচ্ছে, আমরা কতটুকু যোগাযোগ করতে পারছি, আমরা সঠিক তথ্যটা জানি কিনা যে কি পরিমাণ প্রবাসীরা ঝুঁকির মধ্যে আছে। কারণ একটা কথা আমরা প্রায় শুনি যে আমাদের কাছে সঠিক তালিকাটা নেই, কিংবা তালিকার মধ্যে কিছু গরমিল আছে, কি পরিমাণ প্রবাসীরা আছে সের একটা সুনির্দিষ্ট তালিকা আমাদের হাতে নেই, এরকম কথা আমরা শুনতে পাই। এই প্রেক্ষাপটে সেটাও কতটা মাথা ব্যথা হচ্ছে, আসলে চ্যালেঞ্জিং হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের যারা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের প্রবাসী ভাই বোনেরা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে সম্মানিত করি, তারা যারা নিহত হয়েছেন এর মধ্যে, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আহত হয়েছেন তাদের আমি দ্রুত রোগ মুক্তি কামনা করি। আমি প্রথমেই উল্লেখ করতে চাই আপনাদের যে আমাদের যে এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এটা প্রতিষ্ঠিত হয়েছে আপনার 2001 সালের 20শে ডিসেম্বর। এটা হয়েছে বেগম খালেদা জিয়ার শাসনামলে। আমরা এই যে আমাদের অপরাজেয় নেত্রী, তার প্রতি আমি সম্মান প্রদর্শন করি এই কারণে যে তার স্মৃতির প্রতি, যে তিনি অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এই মন্ত্রণালয়টি স্থাপন করে। কারণ এই মন্ত্রণালয়টি আলাদা করে স্থাপন করার কারণে আমরা মন্ত্রণালয়ের দিক থেকে প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া, এবং তাদের সুখের দিনে আমরা সখা হওয়া, দুঃখের দিনে দোসর হওয়ার আমরা একটা ব্যবস্থা পেয়েছি একদম প্রাতিষ্ঠানিক রূপে। আর আরেকটা বিষয় আমি আপনাকে প্রথমেই বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যিনি এখন নতুন কার্যভার গ্রহণ করেছেন, জনাব তারেক জিয়া, তার দূরদর্শিতার বিষয়। যখন এই যুদ্ধের ডামাডোল শুরু হয়েছে, তখনই তিনি আমাদের এই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা এবং আমি সহ আমাদের সহকর্মীদের নিয়ে তাৎক্ষণিকভাবে তিনি মিটিং, একটা আমাদের সভা আহ্বান করেছেন, এবং আমাদের করণীয় সম্পর্কে উনি আমাদের জানতে চেয়েছেন যে আপনাদের প্রস্তুতি কীরকম। আপনারা যুদ্ধ বেঁধে যাচ্ছে, আপনারা দেখছেন, এখন আপনাদের প্রস্তুতি কীরকম আছে। আমরাও আমাদের প্রস্তুতির কথা ওনাকে জানিয়েছি, এবং উনিও আমাদের কতগুলো পরামর্শ দিয়েছেন যে আমরা কী করতে পারি। এবং সে সময় উনি বলেছেন যে প্রথমে আমাদের বিবেচনার বিষয় হবে আমাদের মানুষের, আমাদের প্রবাসীদের জীবন, তারপর হচ্ছে আপনার টাকা পয়সা বা তাদের রেমিটেন্সের বিষয়। আপনারা যে যেখানে বিপন্ন হবে, যে যেখানে আহত হবে, নিহত হবে, আপনারা তাৎক্ষণিকভাবে এটা খোঁজ খবর নেবার ব্যবস্থা করবেন। আমরা তাৎক্ষণিকভাবে যেটা করেছি, প্রথমে আমরা ইরান ক্রাইসিস নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেদিনই আমরা চালু করেছি। সেইভাবে আমরা যেই দেশগুলো যুদ্ধ বিপন্ন অবস্থার মধ্যে আছে, যুদ্ধ আক্রান্ত অবস্থার মধ্যে আছে, তাদের সকলকেই, সমস্ত এমবেসিকে এবং আমাদের যে লেবার উইং আছে সেগুলোকে আমরা সম্পৃক্ত করেছি তাদেরকে, যাতে করে আমরা তাৎক্ষণিকভাবে সবগুলো খবর পাই যে কোথায় কি ঘটছে। আপনি বিশ্বাস করেন যে আমরা তাৎক্ষণিকভাবে কোথায় আহত হচ্ছে একজন আমরা সঙ্গে সঙ্গে জেনে ফেলছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তারপর আমরা আরেকটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে যে আমাদের 24/7 যে হটলাইন আছে, সেইখানে আমরা এটাকে আরও স্ট্রেংথেন করার জন্য আমরা সেইখানে আবার লোকবল বেশি নিয়োগ করেছি। আর আমার মন্ত্রণালয়ে আমি বিশেষ করে একটা আপনার কন্ট্রোল রুম খুলেছি, যেটা 24 আওয়ার্স খোলা থাকে। সেটা বলছি যে ঈদের সময়ে ছুটি ছাড়ার দিনে মুসলমানদের একটু ছুটি ছাড়া দিতে হয়, সেই জন্য যারা আমাদের অন্য ধর্মাবলম্বী সহকর্মী আছেন তাদেরকে দিয়ে আমরা এই ঈদের সময়টা কাটিয়েছি। ঈদ গেল, আজকে থেকে আমি আবার আমাদের এই মুসলিম সম্প্রদায়ে যারা আছে তাদেরকে আমরা ওই ডিউটিতে দিয়ে দিয়েছি। এখন আমাদের বিষয় যেটা আপনাকে বলি, যে আমাদের সঙ্গে তাদের কমিউনিকেশনের কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা প্রথমে আমাদের যে সমস্ত সহকর্মীরা মারা গেছেন, প্রথমে যিনি মৃত্যুবরণ করেছেন সেটা দুবাই থেকে এসেছিলেন।
তখনই প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আপনি জানেন, ওনার মাধ্যমে খবর দিয়েছেন যে আপনি আপনার সিনিয়র সচিব সহ ওই মরদেহের সঙ্গে তার বাড়িতে যাবেন। প্রথমে উনি বলেছেন যে আগে আপনারা তার বাড়িতে ফোন করে তাদেরকে সান্ত্বনা দেন, আচ্ছা। তারপরে আপনারা মরদেহের সঙ্গে ওই বাড়িতে যাবেন, আচ্ছা। গিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করে তাদের সান্ত্বনা দিয়ে তাদের যেই পরিমাণ সহযোগিতা করা দরকার সেই পরিমাণ সহযোগিতা আপনারা করে আসবেন। আপনারা মানবিক দিকটাকে আগে দেখবেন, অর্থনৈতিক বিষয়টাকে না দেখে। সে কারণে আমরা কিন্তু প্রথম যেই মরদেহ আসে, দুর্ভাগ্যজনকভাবে যিনি মৃত্যুবরণ করেছেন, তার বাড়িতে বড়লেখা, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমি এবং আমাদের আচ্ছা, আমি এখানে আপনাকে একটু থামাই রহমতুল্লাহ ভূঁইয়া। আমরা আসলে আলাদা করে জানার চেষ্টা করব যে ক্ষতিপূরণ বা পুনর্বাসন বা যারা আসলে ফিরে এলেন, সেটা নিহত হয়ে হোক বা আহত হয়ে হোক, তাদের জন্য কি ব্যবস্থাপনা, সেটা নিয়ে আলাদা করে একটু পরে আসবো আপনার কাছে। আমি একটু আমন্ত্রণ জানাবো ময়মনসিংহ 10 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুকে। আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি সময়টা দিচ্ছেন। এবং আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জহুরুল আলম এবং একই সঙ্গে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। একটা ছোট্ট বিষয় যদি আপনি একটু জানিয়ে দেন আমাদেরকে, সেটা হচ্ছে ময়মনসিংহ যে আসনে আপনি আছেন, নিশ্চিতভাবে সেখানে কিছু প্রবাসীরা আছেন যারা দেশের বাইরে আছেন। সেই প্রবাসীদের মধ্যে আবার অনেকে মধ্যপ্রাচ্যেও হয়তো আছেন। জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দিক থেকে নিজ উদ্যোগে সেই যোগাযোগের সুযোগটা কেমন হচ্ছে, বা আপনি কতটা খোঁজখবর রাখছেন, কি ধরনের আপডেট পাচ্ছেন, একটা ধারণা আমাদেরকে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে 71 জানুয়ারির দর্শক শ্রোতা এবং আমার দুজন বিজ্ঞ সহ-আলোচককে ধন্যবাদ। আমি আপনাকে এইটুকু অবগত করছি যে আমরা ইতিমধ্যে আমাদের গফরগাঁও, ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলার একজন আরব আমিরাত প্রবাসী ইতিমধ্যে নিহত হয়েছেন। আমি তার বাড়িতে সেখানে গিয়েছি, মিসাইল হামলায় সে নিহত হয়েছে। মামুন তার নাম, আমাদের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে তার বাড়ি, ভরবরা গ্রামে। আমি তার বাড়িতে তার পরিবারের সাথে দেখা করেছি, সহানুভূতি জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা সেটা আশ্বাস দিয়েছি। এবং ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মহাপরিচালক, ওনার সাথে কথা হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা নিবিড়ভাবে তার মানে মরদেহ দেশে ঈদের ঠিক আগে এই ঘটনাটা ঘটেছে দুঃখজনক ভাবে। আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা মাননীয় মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছি এবং ওই দেশের দূতাবাসের সাথে, আর ওই পরিবারটির সাথে এবং পাশে থাকা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা সর্বাত্মকভাবে তাদেরকে আশ্বস্ত করেছি। এবং আমি আমাদের এই আমরা থাকার চেষ্টা করছি এবং মানে যোগাযোগটা হচ্ছে, তাই তো? যোগাযোগটা তো হচ্ছে। দেখেন, একজন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় সেটা অপূরণীয় ক্ষতি, ইরিপেয়ারেবল লস। এটা তো যিনি মারা গেছেন এবং তার দিক থেকে তার পরিবারের জন্য যা করণীয় আপনাদের দিক থেকে সেটা করছেন, সেই তথ্যগুলো আমরা পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, যারা এখন এই মুহূর্তে জীবিত এবং মধ্যপ্রাচ্যে আছেন, ময়মনসিংহে আপনার আসনের যারা বসবাসকারী, যারা এখন ওইখানে আছেন, তাদের পরিবারের কেউ একজন, তাদের সঙ্গে যোগাযোগটা কেমন চলছে? দেখেন, রাজনীতি করার সুবাদে আমাদের জনগণের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে। যারা প্রবাসে আছেন তারা নিয়মিত আমাদের ফোন দিয়ে আগেও দিতেন, এখনো দিচ্ছেন। আমরা তাদের সাথে নিবিড়ভাবে আমরা দিচ্ছি এবং তাদের পরিবারকে আমরা আশ্বস্ত করছি যে সরকারের তরফ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। ইতিমধ্যে বিমানবন্দরে বিভিন্ন জি, একটা ধারণা পেলাম। নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে। একটা বিরতিতে যাব, তবে তার আগে আমি জনাব জহুরুল আলম একটা বিষয় একটু জেনে নিতে চাই। মোটামুটি আপনি শুনলেন, প্রথমত তাৎক্ষণিকভাবে রান ক্রাইসিস বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলা, যেটা এখন সবচেয়ে জনপ্রিয় কমিউনিকেশন একটা মাধ্যম, যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেললাম, সাথে সাথে ছবি টবি নানা কিছু। দ্বিতীয় কথা যেটা বললেন, হটলাইন। তৃতীয় বিষয় হচ্ছে একটা কন্ট্রোল রুমও খোলা। আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা কি বলে এরকম পরিবেশ পরিস্থিতিতে আমাদের আর কি কি করা প্রয়োজন, যেটাতে আরো দ্রুত আমরা আশাবাদটা দিতে পারি প্রবাসীদের যে হ্যাঁ, আমরা ওয়াকিবহাল এবং যে কোনো সিচুয়েশনে আমরা তোমাদের পাশে আছি সরকারের দিক থেকে? না, এখানে অনারেবল সেক্রেটারি মহোদয় যে বিবরণগুলো দিয়েছেন এগুলো খুবই সময়োচিত, কোনো সন্দেহ নেই। এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যেভাবে ওনাদের ডিরেকশন দিয়েছেন সেগুলো খুবই কম্প্যাশনেট এক ধরনের অ্যাপ্রোচ আমি মনে করি। বাট এগুলো হচ্ছে খুবই শর্ট টার্ম। এগুলো ইমিডিয়েট ক্রাইসিস রেসপন্সের জন্য ইমিডিয়েট যে পদক্ষেপগুলো ওনারা নেওয়া প্রয়োজন সেগুলো ওনারা নিচ্ছেন। কিন্তু আমি মনে করি যে এটার সঙ্গে আরও অনেক গভীর সংকট জড়িত।
পুরো মধ্যপ্রাচ্য যেভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে এবং সেটার ইম্প্যাক্ট যেভাবে আমাদের উপর পড়ছে, একটা বিরাট সমবাজার আমরা ঝুঁকির মধ্যে আছি, নিরাপত্তাজনিত ঝুঁকিতে আছি। সুতরাং একই সঙ্গে যদি সচিব মহোদয়ের কাছে আমরা আজকে জানতে পারি যে ইমিডিয়েট রেসপন্সের পাশাপাশি স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী আমরা ক্রাইসিস কিভাবে মোকাবেলা করব, দেখেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের রেমিটেন্সের উপরে একটা বড় আঘাত আসতে পারে, আমাদের শ্রমবাজারের উপর একটা বড় আঘাত আসতে পারে, একই সঙ্গে আমাদের অভ্যন্তরীণ ইকোনমিতে একটা বড় আঘাত আসতে পারে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আমদানি সব কিছুর উপরে। তো আমি মনে করি যে এগুলোর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা বৈদেশিক কর্মসংস্থানের পক্ষ থেকে তারা কী ধরনের চিন্তাভাবনা করছেন, একটা ডিপ ইনসাইট যদি আমরা পাই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। কারণ ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের যে ইমিডিয়েট শক, সেটা হ্যাঁ, এটা কোনো সন্দেহ নাই যে একটা বিপর্যয়কর অবস্থা কিন্তু সারা পৃথিবীতেই, আমরা কিন্তু এর বাইরে নই। একই সঙ্গে যদি কি পরিকল্পনা আছে এক্ষেত্রে যে দীর্ঘমেয়াদে কিন্তু যুদ্ধ আপনার সংকট যেমন আছে, একই সঙ্গে কিন্তু এই অপরচুনিটিও আমাদের অফার করছে কিন্তু। কারণ যুদ্ধ পরবর্তী সময়ে আপনার পুরো গোটা মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু নতুন শ্রম বাজারে কিন্তু অবকাঠামোগত এবং সেবা খাতে নানা ধরনের কিন্তু কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। সুতরাং যুদ্ধ একসঙ্গে সংকট যেমন দেখাচ্ছে, একই সঙ্গে অপরচুনিটিও কিন্তু আছে। সুতরাং আমি আগ্রহী জানতে যে সচিব মহোদয় এখানে যেহেতু আছেন, ভেরি কিউরিয়াস যে ওনার আলোচনার মধ্যে যদি ওইটার একটা রিফ্লেকশন থাকে। কারণ আমরা মনে করি যে এই যুদ্ধ আমাদের জন্য সাংঘাতিক একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সব দিক থেকেই। এবং ইমিডিয়েটে সরকার ক্ষমতায় এসেছে, সরকার আসার পরে তাদের অনেক ধরনের ইলেকশন প্লেজেস আছে, কমিটমেন্ট আছে, তারা সেগুলোতে মনোযোগী হওয়ার আগেই কিন্তু একটা কি বলবো একটা জটিলতার মধ্যে, একটা সংকটের মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং এখানে একটা বড় ধরনের ধৈর্যের একটা পরিচয়, আমাদের সকলকে সেই বিষয়গুলো বিবেচনার মধ্যে নেওয়ার বিষয় রয়েছে। তো আমরা আশা করছি যে যেহেতু দায়িত্বপ্রাপ্ত সচিব এখানে রয়েছেন, আমাদের বিশাল সংখ্যক যে শ্রমিকরা বিদেশে, মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবিতে রয়েছেন বা অন্যান্য দেশগুলোতে রয়েছেন, তারা আসলে খুবই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কারণ তাদের সামনে কিন্তু এখন অনেক ধরনের ঝুঁকিও আছে। আমরা আশা করছি যে যুদ্ধের যে গতি প্রকৃতি হয়তো আরও দীর্ঘদিন মানে এটা বিস্তৃত নাও হতে পারে, কিছুটা কি বলবো যে স্বস্তি বা কিছুটা রেস্ট্রেন্ট হওয়ার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এবং আশা করব যে সেদিকে যদি যায় হয়তো আমাদের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ। তবে কিন্তু পরিস্থিতি মোকাবেলার জন্য আর কি কি করণীয় আছে, সরকারের তরফ থেকে পরিকল্পনা আছে, সে ব্যাপারে যদি আমরা মানে সরকারের কাছ থেকে জানতে